বলছি এই জায়গাটা কি আপনাদের? আমি আপনার ছবি তুলছি, আমি আমার ক্যামেরায় আমি আপনার ছবি তুলছি। আপনি বলুন যে এটা জায়গাটা কি আপনাদের? তাহলে একটু দলিলটা নিয়ে নিচে আসুন, দলিলটা নিয়ে নিচে আসুন। ঠিক আছে, এটা আপনার জায়গা নয়, আপনি বলবেন না। আপনার জায়গা নয়, আপনি এটা বলবেন না। যান। ওয়েলকাম টু দ্য ওয়াচডগ। আজকের একটা খুব বিষম একটা পরিস্থিতিতে আমরা এসেছি। এখানে বোড়াল রক্ষিতের মোড় থেকে একটু এগিয়ে ডান দিকে এই অঞ্চলটা, এখানে একটা বড় সমস্যা তৈরি হয়েছে বাচ্চাগুলোকে নিয়ে। ডেফিনেটলি ওদের নিয়ে যখন আমরা ভিডিও করি, তো অরুন্ধতী রায় যে পশুপ্রেমী আছেন এবং যিনি শেল্টার চালাচ্ছিলেন বহু বছর যাবৎ রাজারহাট 10 ড্রোন এলাকায়, আপনারা সবাই জেনে থাকবেন। সেইখান থেকে উনি যখন শিফট করে অন্য জায়গায় আসতে বাধ্য হলেন, তখন যেখানে উনি এসেছেন সেখানে কিন্তু ওনার যে তোমার কাছে কটা বাচ্চা আছে দিদি? 65টা ডগ এবং আরও বেশ কিছু ক্যাটস নিয়ে উনি এসছেন। তার মধ্যে কিছু কুকুরকে কিন্তু উনি বাড়িতে ঢোকাতে পেরেছেন এবং বেশ কিছু বাচ্চা কিন্তু আমার পেছনে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই একটা গাড়ি এবং এই একটা ছোটা হাতি, এর মধ্যে কিন্তু দেখুন কীরকম অবস্থায় রয়েছে। এই অবস্থায় কিন্তু পুরো সাফোকেটেড অবস্থায় ওরা রয়েছে। প্রায় 24 ঘন্টা হতে চললো, প্রায় 24 ঘন্টা, এখনও 24 ঘন্টা হয়নি। সুতরাং এই অবস্থায় এই বাচ্চাগুলো এভাবে রয়েছে। সমস্যাটা যেটা হয়েছে যে বাড়িওয়ালা ঢুকতে দিচ্ছে না। এখানে একটা এগ্রিমেন্টাল সমস্যা হয়েছে এবং কী সমস্যা হচ্ছে সব কিছু আমরা জানবো, সব কিছু জানবো আমরা দিদির থেকে। দিদির সঙ্গে কথা বলবো। চলুন আজকের এপিসোডটা দেখুন। এবং ভীষণ বড় একটা সমস্যার মধ্যে দিদি কিন্তু পড়েছেন। আসুন আমরা দেখি কি হয়। হ্যাঁ দিদি, বলো তো কি সমস্যাটা হয়েছে তোমার? অ্যাকচুয়ালি আমার হচ্ছে গিয়ে যে আমি আমার তো চেহারা দেখে বুঝতে পারছো, ধুলো ধূসরিত পুরো অবস্থা। কালকে আমার রাজারহাটে আমি আজকে 7 বছর ধরে আমার শেল্টার আছে। তো আমি যেখানে আমার শেল্টার ছিল সেইটা অ্যাকচুয়ালি একটা রেন্টেড জায়গা। সেই রেন্টেড জায়গাটা ওটা একটা কারখানা টাইপ ছিল, অনেকটা স্পেস ছিল। তো ওরা এখন বিক্রি করে দিচ্ছে। এবার যেহেতু বিক্রি করে দিচ্ছে সেহেতু আমাকে আমার জায়গাটা চেঞ্জ করতে হচ্ছে। তো আমি এটা একটা এফবিতে অ্যাড দিয়েছিলাম যে আমি এরকম ডগ শেল্টার চেঞ্জ করব, তো যারা আর কি ইচ্ছুক যে এরকম ডগ রাখতে তারা একটু যোগাযোগ করুন। তো ওখানে একজন এখানকার এক গড়িয়া মৃত্যুঞ্জয় বলে, সে আমার সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করে এখনের যে ল্যান্ডলর্ড আর কি আমার রাখি ঘোষ এবং সিদ্ধার্থ ঘোষ, তাদের কথা বলে যে তাদের একটা বাড়ি আছে বোড়াল রক্ষিতের মোড়ে। বাড়িটা বেশ বড়সড়, অনেকটা স্পেসিয়াস এবং ওই বাড়িটা ওরা কুকুরের জন্য দিতে রাজি আছে, কোনো প্রবলেম নেই। তো আমি কিন্তু তখন স্পষ্টই বললাম যে দেখুন কুকুর নিয়ে অনেক সমস্যা হয় এবং আমার এতগুলো ডগ, এতগুলো ক্যাট আছে, 65টা ডগ এবং তখন 67টা ডগ ছিল, 18টা ক্যাট ছিল। তো তখন উনি বললেন যে আমার কোনো সমস্যা, উনাদের কোনো সমস্যা নেই, আপনি এসে কথা বলুন। তো আমি এসে কথা বললাম। যখন কথা বললাম তখন এই রাখিদির সাথে কথা হয়েছিল। উনি বললেন, আমি কিন্তু উনাকে বললাম যে আমি একটা ইন্টিমেশন করে দিই লোকাল কাউন্সিলরকে, আপনি কাউন্সিলরের সাথে আর ওয়ার্ড অফিসে কথা বলুন। পাড়ার যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে আমি তো এতগুলো বাচ্চা নিয়ে আসতে পারবো না, আর যদি কোনো আপত্তি না থাকে তাহলে পরে যদি গ্রিন সিগন্যাল থাকে আপনি আমাকে জানাবেন, তখন যা হবে। তো উনি আমাকে বললেন যে কাউন্সিলর প্রথমত আমার হাজব্যান্ডের বন্ধু এবং এখানে পাড়া প্রচণ্ড ভালো, কোনো রকম প্রবলেম সমস্যা আপনার হবে না। তো তাও আমি ইন্টিমেশনটা করে দিয়েছিলাম, কিন্তু ওটা কাউন্সিলরকে উনি দেননি। এইবারে ঘটনা হচ্ছে গিয়ে যে অ্যাজ পার এগ্রিমেন্ট আমার হচ্ছে 21,000 টাকা বাড়ি ভাড়া, আমাকে 40,000 টাকা অ্যাডভান্স এবং 21,000 টাকা রানিং দিয়ে, এটা হলো গিয়ে 61,000 টাকা, আর ব্রোকারকে 20,000 টাকা, অর্থাৎ টোটাল 81,000 টাকা আমাকে দিতে হচ্ছে। এবার দেবার পর আমি কিন্তু সেপ্টেম্বরে আমার কথা হয়েছে, অক্টোবরে কিন্তু আমি যে বাড়িতে যেখানে ছিলাম ওখানেরও রেন্ট দিয়েছি, প্লাস এখানে আসিনি তখনও তার রেন্ট দিয়েছি। এবার নভেম্বর থেকে আমার আসা যাওয়া শুরু হয়েছে, গ্রিলের মাপ ফাপ এখানে বাড়িতে অনেক কিছু কনস্ট্রাকশন করতে হবে, অনেক ভাঙাচোরা আছে।
তো সেগুলো গ্রিলের মাপ নেওয়ার জন্য। তো তখন আমি বলে দিয়েছিলাম যে আমি এখানে আসার পর আমি চেষ্টা করব 1-2 মাসের মধ্যে বাড়িটাকে সাউন্ড প্রুফ করে নিতে। তো তার মধ্যে যদি কোনো প্রবলেম হয় দিদি একটু দেখে নেবেন। তখন উনি বলেছিলেন ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, তোমাকে এটাও বললেন তোমার সাউন্ড প্রুফ করবার কোনো দরকার নেই। এইবারে এগ্রিমেন্টটা হলো, এগ্রিমেন্টটা হয়ে উনি আমাকে এগ্রিমেন্টটার কপি পাঠালেন। আমি এগ্রিমেন্টটার কপিটাকে ওকে করলাম। ওকে করবার পর উনি আমাকে বললেন যে তো আপনি কবে আসছেন এগ্রিমেন্টটা সাইন করতে। তখন আমি বললাম যে দিদি আমার তো অলরেডি আপনার ওখানে যাওয়ার মানে প্রসিডিংস শুরু হয়ে গেছে, তাহলে আমি যেদিনকে যাব সেদিনকে গিয়ে এগ্রিমেন্টে সাইন করবো, কোনো অসুবিধা আছে? উনি বললেন না কোনো অসুবিধা নেই, তাহলে সেদিনকে এসে এগ্রিমেন্টে সাইন করুন। কারণ আমার সত্যি কথা রাজারহাট থেকে বোড়াল বারবার ছুটে আসাটা একটা বড় ব্যাপার ছিল। তো তারপরে আমার একা হাতে আমার পুরো শিফটিংটা অ্যারেঞ্জ করতে হচ্ছিল, এত বড় একটা শিফটিং এতগুলো বাচ্চা নিয়ে। তো তারপরে যখন কালকে আমি মানে প্রচণ্ড কষ্ট হয়, যারা শেল্টার শিফট না করেছে তারা বুঝবে না যে এতগুলো বাচ্চা আমার 3 তলায় শেল্টার ছিল, সেখান থেকে নামিয়ে গাড়িতে লোড করা, আর সেই বাচ্চা বারবার পালিয়ে যেতে চাচ্ছে, ঘাবড়ে গিয়ে মারপিট করছে, তাদের সামলানো করে টোরে আমি পুরো মানে এই যে বিধ্বস্ত অবস্থা। 4টে গাড়ি নিয়ে আমি এখানে ঢুকেছি, 2টো গাড়ি আগে ঢুকেছে এবং 2টো গাড়ি একটু ভোর রাতে ঢুকেছে। এবার 2টো গাড়ি আগে যখন ঢুকেছে সন্ধ্যের দিকে, তখনই ওরা ঝামেলা করেছে যে বাচ্চা আর ঢুকতে দেবে না, এই 2টো গাড়ি যা ঢুকে গেছে আর বাচ্চা ওরা ঢুকতে দেবে না। এবার আমার সাথে কথাও বলেছিল যে ওভার দ্য ফোন আমার সাথে কথা বলিয়ে দিয়েছিল তখন যারা বাচ্চা আর কি নামাতে এসেছিল। তখন আমি ওনাদেরকে বললাম যে দেখুন আমার তো অলরেডি আর হাফ লোড হয়ে গেছে অন্য গাড়ি, আর আমি শেল্টার ছেড়ে দিয়েছি। তো আমি যখন শেল্টার একটা ছেড়ে দিয়েছি, আমি তো সেই শেল্টারে বাচ্চা রাখতে পারবো না। আপনারা একটা কাজ করুন, আমাকে একটু ওখানে যেতে দিন, তারপর আমি দেখছি কি করা যায়। এবার ওনারা বললেন যে আমরা গাড়ি ঢুকতে দেবো না, মানে ঢুকতে দেবো না। তখন আমি ল্যান্ডলর্ডকে ফোন করলাম। ল্যান্ডলর্ড এসে কী কথা বললেন জানি না, বললেন যে কোনো প্রবলেম হবে না বাচ্চা ঢোকার, তুমি গাড়ি নিয়ে এসো। এবারে 9টার সময় কাউন্সিলর আসবে, কাউন্সিলরের সাথে কথা বলে তুমি এটা বলে নিও যে তুমি সাউন্ড প্রুফ করবে। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। এইবারে এই যে আমি এলাম গাড়ি নিয়ে, আমি 3-3:30 সময় ঢুকেছি, তখন থেকেই এখন অবধি বাচ্চাগুলোর এই অবস্থা। কালকে রাতে 3-3:30 থেকে বাচ্চা ঢুকতে দিচ্ছে না, মানে ঢুকতে দিচ্ছেই না। এবার ল্যান্ডলর্ডকে যখন ডাকলাম উনি পুরো পাল্টি খেয়ে অথচ আমি ল্যান্ডলর্ডকে কিন্তু এটা বলেছি যে যেদিনকে বাচ্চা আনলোড হবে সেদিন কিন্তু একটু চিৎকার চেঁচামেচি হবে, তার কারণ বাচ্চারা ঘাবড়ে থাকে, প্লাস ওদের গাড়ি থেকে নামানো, আরেকটা জায়গায় ঢোকানো। উনি বলে আমি তো ভাবতে পারিনি এত মানে হবে, সাউন্ড হবে, তোমাদের তো তাহলে সাউন্ড প্রুফটা করে ঢোকা উচিত ছিল। তারপর আমার এটাও বলা ছিল যে এটা আমার পেট ডগ শেল্টার, আর কারণ আমার মানে এনজিও, আমার কিন্তু এটা কোনো এনজিও নয়, ওনারা জিজ্ঞেস করেছিলেন এবং সেই মতো এগ্রিমেন্টে লেখা আছে। কিন্তু এখন উনি আমাকে বেগতিক বুঝে এগ্রিমেন্টটাকে সাইনও করতে দিচ্ছেন না, আর এগ্রিমেন্টটা যেটা উনি আমাকে পাঠিয়েছিলেন ওখানে পুরো লেখা আছে পেট ডগ শেল্টার, কিন্তু উনি সবাইকে বলছেন যে আমি নাকি বলেছি এনজিও, এবং সেই হিসেবে উনি দিয়েছেন ভাড়া। এখন যেটা হচ্ছে গিয়ে অবস্থা যে আমি থানায় গেছিলাম, থানা থেকে সেরকম কোঅপারেশন পাইনি, কারণ থানাকে এরা আগেই সেট করে রেখে দিয়েছিল এবং থানা আমাকে এখানেরই একজনের নাম্বার দিল, বলল সে সব ব্যবস্থা করে দেবে। এবার তার নাম্বারে যখন ফোন করলাম, তার উদ্ভট ব্যবস্থা, মানে হচ্ছে যে কুকুরগুলো ঢুকেছে সেই কুকুরগুলোকে 2 দিনের মধ্যে বার করতে হবে, 2 দিন উনি রাখতে দেবেন, আর যেগুলো ঢোকেনি, যেগুলো গাড়িতে আছে ওগুলো গাড়িতেই থাকবে, ওগুলোকে নামানো যাবে না। এইবারে আমি বললাম যে এটা তো হয় না, আমাকে তো অ্যাটলিস্ট, আমি এই অবস্থার মধ্যে আছি, আমাকে তো অ্যাটলিস্ট একটু মিনিমাম নিজেকে একটু হতে দিতে হবে, বাচ্চাগুলোকে একটু রিল্যাক্স করতে দিতে হবে, তারপর তো আমি তো রিল্যাক্স মুডে চিন্তা করতে পারবো যে আমি কি করব। আমি এরকম টেন্স থেকে আমি কিভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমি কিভাবে কি করব, কোনোভাবেই কিছু না। এখন ওরা সমানে থ্রেট দিচ্ছে যে গাড়ি বেশিক্ষণ থাকলে গাড়িকে অ্যারেস্ট করিয়ে দেবে, গাড়ি নিয়ে বাচ্চা নিয়ে গিয়ে ছায়ায় পাঠিয়ে দেবে, সে নানান রকম মানে যত রকম মেন্টাল প্রেশার দেওয়া যায়। প্রতি 2 মিনিট অন্তর ফোন করছে আপনি কোনো জায়গার ব্যবস্থা করেছেন কিনা। এবার ছায়াতেও এতগুলো বাচ্চাকে নেবে না। আমি একদম মানে কি বলবো, এর আগেও, আর সত্যি কথা বলতে কি আমি অ্যানিমেল ওয়েলফেয়ারে এতজনের বাচ্চা রেখেছি, এতজনের বাচ্চা। আমি এই শেল্টার শিফটিংয়ের সময় এত বড় শিফটিং জনে সাহায্য চেয়েছি, অর্থনৈতিক সাহায্য থেকে, ইভেন এটাও যে লোকবল, কেউ একটু আমার পাশে ছিল। মানে এগ্রিমেন্ট সাইন এখনো পর্যন্ত হয়নি এবং সেইখানেই কিন্তু এখন বাড়িওয়ালা গন্ডগোল করছে, রাইট? আচ্ছা, এইবারে হচ্ছে যে এতগুলো বাচ্চা এখন নিয়ে কি করবে, সেরকম করে কি কিছু ভাবনা চিন্তা করা আছে বা করা যাচ্ছে? কোনো ভাবনা চিন্তা নেই। যে ব্রোকার আমাকে করে দিয়েছিল সেই ব্রোকারকে আমি বললাম যে দেখুন আপনার তো একটা দায়িত্ব আছে, আপনি ব্রোকারেজ সব পেয়ে গেছেন, এবার আমি
তো সেই ব্রোকার এখন কামালগাছি বলে একটা জায়গায় একটা ব্যবস্থা করেছে, কিন্তু সেখানেও হচ্ছে গিয়ে আমাকে এখন 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে ঢুকতে হবে, এবং সেই 50,000 টাকা আমি কোথা থেকে পাবো আমি জানি না, এবং মানে 14 দিনের মধ্যে পুরো বাড়ি সাউন্ড প্রুফ করে ফেলতে হবে, যেটাও একটা হিউজ খরচা। এখন আমি কি করবো আমি বুঝতে পারছি না। প্রথমে এই বাচ্চাগুলোকে তো আগে এন্ট্রি করতে দিতে হবে, এন্টার তো করতে দিতে হবে সেই বাড়িতে না, আদারওয়াইজ কিভাবে শান্তভাবে সেটা চিন্তা করা যায়? এন্টারটা করবার জন্য 50,000 টাকা দিতে হবে। এখন আমার 50,000 টাকা আমি কোথা থেকে মানে টাকাটা হয়ে গেছে এখন বড় সমস্যা। যে খরচা প্রথমত তো এই এত অবধি বাচ্চা নিয়ে আসতে আমার গাড়িতে 13,000 টাকা খরচা হয়েছে, তারপর তখন থেকে গাড়ি দাঁড়িয়ে আছে, ওয়েটিং এ থাকতে থাকতে এখন সেই খরচাটা বোধহয় 30,000 ছাড়িয়ে গেছে। আচ্ছা, তো আমি এখন কোন দিকে যাব? বুঝতে পেরেছি, ঠিক আছে। এইদিকে দেখছেন, এইদিকে রাস্তাটা হচ্ছে ব্যানার্জি পাড়া চলে গেছে, এই সোজা রাস্তাটা। আর এইখান থেকে আপনারা যেটা দেখছেন, এই যে রাস্তাটা চলে গেছে, আমি দেখাচ্ছি, এইদিকে রাস্তাটা সোজা কিন্তু চলে গিয়েছে। ওই যে মোড়টা দেখতে পাচ্ছেন, ওই মোড়টা হচ্ছে রক্ষিতের মোড়, গড়িয়া বোরাল রক্ষিতের মোড়। আর রক্ষিতের মোড় থেকে ওই দিকে লেফট চলে গেলে গড়িয়া বা বোরাল পাওয়া যায়। তো এখন কিন্তু এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে ঢুকে এই যে রাস্তাটা এখন ঢুকছে, এই ঢুকে আপনারা অলরেডি কিন্তু শব্দ শুনতে পাচ্ছেন বাচ্চাদের, ওরা যে কতটা অসহায়ভাবে রয়েছে আপনারা বুঝতে পারবেন ওদের কান্নায়। এই যে বাড়িটি, এই বাড়িটি কিন্তু আপাতত এই যে দেখুন আওয়াজ করছে, ওরা কাঁদছে। এই বাড়িটিতে ওরা নতুন এসছে। এই যে উনি রয়েছেন ওইখানে, ওই যে বাচ্চাগুলো রয়েছে দেখুন, একটু দেখুন এই যে অসুস্থ বাচ্চাগুলো কিরকম ভাবে রয়েছে দেখুন। আচ্ছা, এই যে দেখুন বাচ্চাগুলো কত করে দাও, কত করে বেরিয়ে যাবে। এই বাচ্চাগুলো সব অসহায়ভাবে রয়েছে। তো এখানে দেখুন কোনো মতে ওদের খাবার ব্যবস্থা করা হয়েছে, জানি না আজকে কিভাবে খাবে। আচ্ছা দেখি, চলুন। এই যে দেখুন খাবার ব্যবস্থা কিন্তু হয়েছে, কিন্তু ওরা খাবে কিভাবে সেটাই কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে খাওয়া কিভাবে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি বিভৎস অবস্থা এখানে হয়ে রয়েছে। একটা শেল্টার শিফট করা, এবং সত্যি কথা বলতে কি দিদির দিক থেকে যে ভুলটা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি দিদির সঙ্গে কথা বলে, যে ওরা কিন্তু এগ্রিমেন্টটা সাইন না করেই চলে এসেছেন। এটা খুব বড় একটা ভুল হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে। আপনারা জানাবেন আপনাদের কি মনে হচ্ছে এক্ষেত্রে, কারণ আজকালকার যুগে কেউ মুখের কথায় কিন্তু বিশ্বাস করা মানুষকে একেবারেই সম্ভব নয়, এবং সেই ভুলটাই কিন্তু অরুন্ধতী দিদি করেছেন। দেখুন বাড়িটা, এমনি কিন্তু বাড়িটা ঠিকই আছে, কিন্তু এখানে এসে বোঝা যাচ্ছে যে পাড়াটা একেবারেই সঠিক নয়, পেট ফ্রেন্ডলি নয়। এবং আমাদের পশুপ্রেমীদের জন্য যখন এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা হচ্ছে, আরেক জায়গায় যাওয়া হচ্ছে, সেখানে কিন্তু পাড়াটা বা এলাকাটা পেট ফ্রেন্ডলি হওয়াটা ভীষণ ভীষণ প্রয়োজনীয়, ভীষণ ভীষণ জরুরি, এটা আমরা সবাই জানি। হ্যাঁ দিদি বলো, ঘটনাটা একটু বলো তো কি হয়েছে। আমি খুব সংক্ষেপেই বলছি, কারণ যাকে নিয়ে ঘটনা মেইন আমাদের অরুন্ধতী, সে এখন অজ্ঞান হয়ে গেছে। স্বভাবতই সে কাল রাত থেকে চলছে। সে একটা বাড়ি ভাড়া নিয়েছিল বোরাল রক্ষিত মোড়ে। রাখি ঘোষ বাড়ির মালিকের নাম, তার কাছে যাবতীয় কথাবার্তা বলেছিল। হতে পারে এখানে অরুন্ধতীর হয়তো কিছু একটা ভুল হয়েছিল, কি বিশ্বাস করেছিল। সে 61,000 অ্যাডভান্স করেছে, এগ্রিমেন্ট পেপারটা এসে সাইন করার কথা ছিল। সেইটা কালকে যখন উনি শিফটিং করেছেন, প্রথম লটের কুকুর ঢুকেছে, তখন থেকেই বাধা দিয়েছে। তারপর যখন কুকুর এসেছে, ওরা ওই তাঁবু বন্ধ অবস্থায় স্টিল নাও থানাকে একাধিকবার বলার পরেও পুলিশ থেকে কোনো রকম কোনো সহযোগিতা আমরা পাইনি। এবং থানা ওই কুকুরগুলোকে বলেছিলাম অন্তত 2 দিনের জন্য হলেও এখানে তুলে দেওয়ার ব্যবস্থা করুন। আজকে অরুন্ধতীও সেই সকাল থেকে চলছে, কুকুরগুলোও মনে হয় বাঁচবে না, মরে যাবে।
তার কারণ কুকুরগুলো জিভ বেরিয়ে গেছে, ওরা ওই তাঁবুর মধ্যেই বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এখনও যে গাড়িওয়ালার থেকে গাড়ি ভাড়া করা হয়েছিল, গাড়ি ভাড়া ডবল ছাড়িয়ে গেছে, কিন্তু তার বক্তব্য গাড়ি তার এক্ষুনি ছেড়ে দিতে হবে। এর মধ্যে অরুন্ধতী অজ্ঞান হয়ে গেছে। এবার অরুন্ধতী সত্যি বলছে, অরুন্ধতীর প্রাণ নিয়ে টানাটানি, এর জন্য দায়ী নরেন্দ্রপুর থানা, রাখি ঘোষ, পাড়ার বাপি চক্রবর্তী, শ্যামল দাস এবং এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আমি এর মধ্যে লোকাল বডিজকেও ইনক্লুড করব, তার কারণ এই বাচ্চাদের দায়িত্ব কিন্তু লোকাল বডিজেরও পরে, সরকারেরও পরে। সবাই মিলে এতগুলো প্রাণের জন্য দায়ী আমাদের সরকার, আমাদের অপদার্থ প্রশাসন। ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু দেখলেন যে এই অরুন্ধতীদির পুরো ঘটনাটা আসলে ঠিক কি ঘটেছিল। অরুন্ধতীদির মুখ থেকে স্বয়ং কিন্তু শুনলেন আপনারা যে অরুন্ধতীদি তখন ঠিক কি ফিল করছিলেন এবং সত্যি ঘটনাটা কি ঘটেছিল, কিভাবে কি হয়ে গিয়েছিল। এই গোটা ঘটনা থেকে আমরা কিন্তু একটা বড় শিক্ষা নিতে পারি যে যদি এরকম কোনো রকম পোষ্যদের নিয়ে বা পোষ্যদের ছাড়াও যদি আমরা কখনো কোথাও কোনো জায়গায় শিফট করি বা কোনো নতুন বাড়ি নিই, নতুন পাড়া নিই, তাহলে কিন্তু আমাদের ওই এগ্রিমেন্টটা যেন প্রপারলি আমরা সাইন করে সেগুলো এগোই। কারণ মানুষের কথায় কিন্তু কোনো বিশ্বাস নেই, আমরা সবাই জানি, সবাই নিজেদের জীবন থেকে আমরা শিক্ষা নিয়েছি। এবং যখন আমরা পোষ্য নিয়ে এবং পার্টিকুলারলি এতগুলো পোষ্য নিয়ে বা এর ধরুন আমাদের একটা পোষ্য বা একাধিক পোষ্য আছে, আমাদের কিন্তু উচিত সেই যে পাড়াতে আমরা শিফট করছি সেই পাড়ার সঙ্গে, সেই পাড়াতে গিয়ে আগে থেকে কিন্তু সেই বিষয়গুলো বুঝে নেওয়া যে সেই পাড়াটি কি আদৌ পেট ফ্রেন্ডলি পাড়া, বা সেই পাড়ার যে প্রতিবেশীরা, যে লোকেরা থাকবে, হবে বা আছেন, তাদের সঙ্গে কথা বলা, লোকাল বডিজদের সঙ্গে কথা বলা, বা সেই পাড়ার যে ক্লাব আছে সেই ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলা, বলে সমস্ত জিনিসটা ভালো করে বুঝে নেওয়া, অনুধাবন করে নেওয়া। তাহলেই কিন্তু দেখবেন ওদের নিয়ে যখন আপনারা শিফট করছেন বা করবেন, সেই পাড়ার মানুষদেরও আপনারা সহযোগিতা পাবেন এবং কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে ভবিষ্যতে আপনারা যদি কখনো শিফট করেন, যদি কখনো রিলোকেট করেন, এইগুলো করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনারা সবাই দ্য ওয়াচডগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ লিভিং আনলিস্ট চ্যানেলে জানেন আপনারা একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। যত দ্রুত সম্ভব আমরা সেই চ্যানেলটিকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আর এই মুহূর্তে ওয়াচডগ চ্যানেলটি আপনারা শুধুমাত্র সার্চ বারে ওয়াচডগ লিখলে খুঁজে পাবেন না। আমাদের যে চ্যানেল হ্যান্ডেলটা আছে @the watchdog 24, এই দ্য ওয়াচডগের T আর W বড় দেবেন, তাহলেই দেখবেন আপনারা ইউটিউবে কিন্তু আমাদের চ্যানেলটা খুঁজে পেয়ে যাবেন। এবং এই চ্যানেলে কিন্তু সামনে আরও দুর্দান্ত কন্টেন্টস আসছে, খুব শিক্ষণীয় কন্টেন্টস আসছে, সেগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং এই নতুন চ্যানেল, নতুন পরিবার, দ্য ওয়াচডগ পরিবারের সদস্য হয়ে যান। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। খুব ভালো থাকুন, আর অবশ্যই ভালো রাখবেন আপনার আশেপাশের সমস্ত নামানুষ বাচ্চাদের। ভালো থাকুন, আর দেখা হচ্ছে সামনের ভিডিওতে।